সেই আলোচনা যদি আরেকটু কন্টিনিউ করি, এই আরও দুটি খবর একটু দেখে নেই। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত, রণধীর জয়সওয়াল। এটা বোধহয় মানে এক ধরনের মন্তব্য, এর আগে তো চিঠির জবাবই দেয়নি, আজকে তো কিছুটা হলেও প্রতিক্রিয়া দেখালো মাসুদ কামাল। শুনেন আমি বলি আপনাকে, এখন এটা তো আসলে কূটনৈতিক ব্যাপার, আগাম কোনো মন্তব্য করা যায় না, কিন্তু আমি তো আর কূটনৈতিক ব্যক্তিত্ব না, আমি তো পাবলিক, তাই না? আমার অবজারভেশন হলো ভারত হাসিনাকে দিবে না ভাই, এটা হলো আমার মন্তব্য। কেন দিবে না সেটাও বলি আপনাকে। অনেকদিন আগে একটা ঘটনা আছে, সম্ভবত রুজভেল্টের আমলের ঘটনা এটা। ওই নিকারাগুয়ার ওই সময় প্রেসিডেন্ট ছিল কি সামোজা নাকি এই ধরনের একটা নাম। তো সামোজা কিন্তু আমেরিকায় লেখাপড়া করছে, কোয়েটোয়ানে আপনার নিকারাগুয়া যায় না, সে ওখানে একটা মানে কঠিন শাসন চালন করে এলাকায় এসে খুবই অজনপ্রিয় হয়ে যায়। অজনপ্রিয় হয়ে যাওয়ার পর রুজভেল্টের যে নিয়ে আপনার ফরেন সেক্রেটারি ছিলেন আর কি, পররাষ্ট্রমন্ত্রী, সে বলতেছিল যে সামোজা যে বাস্টার্ড। তো রুজভেল্ট বলছিল ইয়েস হি ইজ এ বাস্টার্ড বাট হি ইজ আওয়ার বাস্টার্ড। ঠিক আছে, তো সে বাস্টার্ড হলো, সে আমাদের বাস্টার্ড, কথাটা খেয়াল করেন কিন্তু। তো এখন সব বড় দেশ একটা নিজেদের পোষা লোক খুঁজে, সব বড় দেশে খুঁজে। এখানেও ইন্ডিয়া, তারাও তাদের একজন পোষা লোক খুঁজে। তা হাসিনার মতো এত অনুগত লোক সে কোথায় পাবে? পাবে না তো। দেখেন ইন্ডিয়া এমন একটা দেশ এই মুহূর্তে, ইন্ডিয়ার আশেপাশে দেখেন চারদিকে কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো না। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো না, নেপালের সঙ্গে সম্পর্ক ভালো না, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভালো না, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না। একমাত্র সম্পর্ক, ভুটান তো ছোটো দেশ, ওটা কিছু ওরা সম্পর্ক ভালো না ভালো কিছু আসে যায় না। একমাত্র বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল। কী কারণে ছিল? শেখ হাসিনার কারণে ছিল, আর কিছু না। কিন্তু এখন তারা তো হাসিনাকে হারাইছে, কারণ আরেকজন হাসিনা তাদের পক্ষে তৈরি করা কঠিন, অনেক কঠিন। আবার এতদিন যে হাসিনা তাকে সাপোর্ট দিয়ে গেছে, সার্ভিস দিয়ে গেছে, তার জন্য কি তার প্রতি তার একটা ফিলিংস কাজ করবে না? ডেফিনেটলি করবে তো। যে কারণে আপনি নিশ্চিত থাকেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। এখন যেটা তারা বলছে, মানে এটা ইন্ডিয়ান, আমি কালকেও তো পড়লাম, দ্য ডিপ্লোম্যাট একটা পত্রিকা আছে আমেরিকান, সেটা সাউথ এশিয়ান যে আপনার এডিশনটা, সেখানে পড়লাম যে ইন্ডিয়ান অনেক এক্সপার্টরা বলার চেষ্টা করছেন যে হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু খালি ইন্ডিয়ান গভর্নমেন্টের না, ইন্ডিয়ার যারা বিরোধী দল, সরকারি দল, সবার সঙ্গে তার সম্পর্ক ভালো। কাজেই আমাদের এখানে যেমন একটা ঘটনা যদি ঘটে, তাহলে বিরোধী দল কিন্তু বলে, চাপ দেয়, তাকে আমরা কেমন রাখছি, তাকে দিয়ে দিই, আমি ঝামেলা চাই না। কিন্তু ওখানে কিন্তু কেউ চাপ দিবে না, অল পার্টি সবাই বলবে না সে থাক, অসুবিধা নাই কোনো। তো এর মধ্যে তাদের এত যে প্রিয় বন্ধু, তাকে কি তারা ফাঁসিতে ঝোলানোর জন্য পাঠাবে? কমন সেন্স কি বলে ভাই, পাঠাবে না তো। আর না পাঠালে তারা যদি বুঝে, তারা কিন্তু বলবেন যে হ্যাঁ আমাদের সঙ্গে চুক্তি আছে, পাঠানোর প্রত্যর্পণ চুক্তি আছে, ওই চুক্তির মধ্যে কিছু ক্লজও আছে। সেই ক্লজগুলি দিয়ে এখানে না পাঠানোর জন্য তাদের কাছে ভালো যুক্তি এবং ক্লজ ওই চুক্তিতে আছে ভাই, ওটা আমি ডিটেলে গেলাম না। তার মানে এই জয়সওয়াল যে বলেছে যে তারা এটা পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণের পরে একটা জবাব তাহলে ওরকম। ওখানে জয়সওয়াল একটা কথা বলছে কিন্তু, এটা তাদের আদালতে তারা একে দেখবে। কি দেখবে জানেন? যে আসলে যেমন অন্য একটা ক্লজ আছে যে তাকে কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে কিনা, এটা তারা যাচাই করে দেখবে। এবং ওখানে এমনও কথা বলা হয়েছে, আমি ওই আপনার ডিপ্লোমেটের ওই লেখাটাতে আমি পড়লাম জিনিসটা, ওনারা এমনও কথা বলতেছেন যে রাজনৈতিকভাবে তারা দেখবে, তাদের আদালতে দেখবে যে এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসার জন্য হচ্ছে কিনা, এবং এটা দেখার জন্য ওখানে তারা আদালতে উঠাবে। তারপরে হাসিনাকে আপনার তার পক্ষ সমর্থনের জন্য আইনগত সুবিধা দিবে, সেই লোক স্বীকার প্রমাণ করার চেষ্টা করবে, প্রমাণ হয়ে যাবে। দিবে না রে ভাই, এটা বললে খারাপ শোনা যায়। হ্যাঁ আমি কেমনি করে বলি কৃষ্ণমাচার বললে আমি চ্যালেঞ্জ করলে আমি প্রমাণ করতে পারবো না, বাট একটা স্বাভাবিক ঘটনা তো আছে, দিবে না। তাদের এত অনুগত, এখন সেটা অজুহাত পাইছে। এখন তারা বলতেছে যে এটা কোনো একটা নির্বাচিত সরকার আসলে তারা আলোচনা করবে, তারা এই সরকারকেও মানে দিবেই না, এই সরকার আলোচনাই করবে না, শিওর থাকেন। জি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু যদি আমাদের মাসুদ কামাল ভাই তো যথার্থই বলেছে আর কি, আসলে উনি সঠিকটাই বলেছেন। তো
এটা ঠিক। আহ, আহ, যেটা মাসুদ ভাই একটা কথা বলেছে যে আহ, সমস্ত শ্রীলঙ্কা, নেপাল বা পাকিস্তান সবাই ভারতের শত্রু। বাংলাদেশেও কিন্তু ভারতের বন্ধু না, শেখ হাসিনা বন্ধু। বাংলাদেশের জনগণ কিন্তু ইন্ডিয়ার বন্ধু কেউ না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি 3বার এমপি হয়েছি। এই মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, ভারতের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, এই জন্য তারা ভোট দেয়। এখনো যদি আমি আবারও এমপি হই, এই ভারতের বিরোধী কারণেই আমাকে আমার এলাকার মানুষ ভোট দেবে বা দেয়। তা আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনোই ভারতের এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এই আমাদের উপর মাতব্বরি, এটা এদেশের মানুষ 99% মানুষ এটা অ্যাকসেপ্ট, 95% মানুষ এটা মেনে নেয় নাই। তো এখনো মেনে নেয় না বাংলাদেশের মানুষ কখনোই। এটা নিশ্চয়ই মানে আমরা বিশ্বাস করি। যাই হোক, এখন আমি আজকে যে প্রশ্নটা এসছে, আপনি জানেন যে একসময় অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া এরা রাজনৈতিক কারণে, আপনারা জানেন যে আসাম স্বাধীনতা যুদ্ধের বা তারা সেই এলাকার সংগ্রামী নেতা হিসাবে সে সময় তারা দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল, এবং পরবর্তীকালে ভারতের চাপে তাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং সেই বন্দি বিনিময় চুক্তির আলোকেই কিন্তু তাদেরকে ভারতের কাছে ফেরত দেওয়া হয়েছিল। এখন আমরা বিশ্বাস করি যে যেটা মাসুদ কামাল যথার্থ বলেছে, যে আসলে ফেরত দেবে না, এটা ঠিক আছে। কিন্তু আমরা মনে করি আমাদের দেশের মানুষের যে ডিমান্ড, মানুষের যে আজকে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, অতীতে যে সমস্ত বিচার হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন বিচার নিয়ে অনেক সময় আলোচনা বিতর্ক থাকতেও পারে, কিন্তু এই 5ই আগস্টের আগে এই যে আন্দোলনটা, এই যে 36 দিন, 1 মাসের বেশি সময় ধরে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র, যাদের রক্তের বিনিময়ে প্রায় 1,500 ছাত্র, শ্রমিক এবং প্রায় 139 জন শিশুকে নৃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিল, যেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। হেলিকপ্টার থেকে শুরু করে তৎকালীন র্যাব, পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ যেভাবে নৃশংসভাবে সে সময় টেলিফোন বা মিডিয়ার মাধ্যমে সে সময়কার অবৈধ প্রধানমন্ত্রী তার নির্দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা কিন্তু দৃশ্যমান। আজকে মানে তার সেটা তো আসলে বিচারের রায়ও হয়ে গেছে। তাই হয়েছে। তানভীর হাসান জোহা, আপনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হচ্ছে। আজকে থেকে 30 দিন আপিল করা যাবে। এছাড়া আপিলের পথটাও বন্ধ হয়ে যাবে 30 দিন পরে। আমার দুজন আলোচকই তারা বলছেন যে তারা আসলে মনে করেন না যে ভারত আসলে কে ফেরত দেবে। আইনি আসলে আর কোনো পথ কি আছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও কি এখানে কিছু কোনো ধরনের কিছু করার সুযোগ আছে, নাকি এখন পুরোটাই আসলে সরকারের উপরে? জি, ধন্যবাদ। এখানে আমি একটু ভিন্ন ভাবে ব্যাপারটা দেখতে চাই। প্রথমত দেখেন, আমাদের ইতোপূর্বে কিন্তু এই চুক্তির আওতায় ভারত আমাদের বন্দি দিয়েছে। তো যে আইনে আমরা বিচারটা হয়েছিল, যে আইনকে সম্পর্ক করে 40 বছরের পুরনো এভিডেন্সকে অ্যাকসেপ্ট করে আমাদের যে ট্রায়ালটা হয়েছে 24 সালের যে ঘটনা, আমি বলতে চাই এটা অনেক ট্রান্সপারেন্ট, অনেক ইকুইট, অনেক ডিজিটাল এভিডেন্স। এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের চিফ প্রসিকিউটর স্যার বলেছেন বিশ্বের যে কোনো দেশে আমরা প্রস্তুত আমাদের এই এভিডেন্স গুলো ক্রস এক্সামিন হোক, এবং এটা একটা অকাট্য একটি প্রমাণ। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটি আসলে যেন তেন ভাবে রাজনৈতিক বিবেচনা করে এতগুলো এভিডেন্স, এবং যেখানে ইউএন এর রিপোর্ট আছে এবং অনেকেই অবজারভেশন দিয়েছে আমাদের এই ভার্ডিক্টটা নিয়ে, তো সেক্ষেত্রে গতানুগতিক পন্থায় রাজনৈতিক বিষয়টা ব্যাখ্যা দিয়ে
কতটা বাস্তবিক অর্থে এটা দৃশ্যমান হবে সেটা আসলে সময়ই বলে দেবে। আচ্ছা, এছাড়াও মাসুদ কামাল ভাই যে আশঙ্কা করছিলেন যে যেটা এটা যদি আইনি প্রক্রিয়ায় ভারতে একটা আইনি প্রক্রিয়া হয়, সেখানে যদি এটা রাজনৈতিক বিবেচনা কিনা সেটা যদি ট্রায়ালের কোনো ধরনের, সেখানে নিশ্চয়ই একটা ট্রায়ালের ব্যবস্থাও থাকবে। সেখানে কি আপনাদের পক্ষভুক্ত হওয়ার কোনো মানে সুযোগ, ইচ্ছা এগুলি আছে কিনা? এটা আসলে একান্তই আমাদের আইন উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয়ের ব্যাপার, রাষ্ট্রের একটা বিষয়। আমরা কোন কূটনৈতিক ইস্যুতে আমরা যাব। তবে আসলে আমি এটা বলতেই চাই এবং গত অনুষ্ঠানে একটি বিষয় বলেছি, ভারত উত্তর দিচ্ছে না এর মানে এটা না তারা অগ্রাহ্য করছে, তারা সময় নিচ্ছে। এবং আমার বিশ্বাস এটা যদি ভারতের ট্রাইব্যুনালে উঠে এবং তারা যদি আমাদের এই এভিডেন্স গুলো ক্রস এক্সামিন করে, বিশেষ করে ডিজিটাল এভিডেন্স, এবং যে ডিজিটাল এভিডেন্স বেসিসেই আসলে আমাদের যে খুব ইম্পর্টেন্টলি ডেথ সেন্টেন্সেস এর বিষয়গুলো সার্কামস্ট্যান্সিয়াল হয়েছে, আমার মনে হয়, আমি আমার দৃঢ় বিশ্বাস যথেষ্ট পরিমাণ সাফাই সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে বিষয়টি হয়তো বা তারা মানে তাদের মতো করে অন্যভাবে নাও হতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং এটা শুধু বিশ্বাস নয়, এটা আমরা আমাদের কোর্টে প্রমাণ করেছি এবং আমরা এটা বলতে চাই আন্তর্জাতিক যে কোনো কোর্টে এটাই প্রমাণ হবে। মাসুদ কামাল ভাই, আরেকটা খবরে যদি একটু মানে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, যে জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট হচ্ছে, সেটা এরা বলছে যে মধ্যমপন্থা জোট, সেখানে এনসিপি থাকছে, এবি পার্টি বলা হচ্ছে যে তারাই আসলে মূল স্টেক হোল্ডার, তারাই নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ, জেএসডি এবং গণ অধিকার পরিষদের সঙ্গে কথাবার্তা চলছে। এই যে তৃতীয় জোট, বিএনপি এবং ইসলামপন্থী যে দলগুলো জামাতের নেতৃত্বে, তার বাইরে এই মানে আপনি আসলে রাজনীতিটা এখন কি দেখেন? ভালো তো, ভালো মানে কি, আমি বলি আপনাকে, সবসময় আমরা চাই যে রাজনীতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকুক। বিএনপির অবস্থাটা এখন এমন দাঁড়াইছে, বিএনপি তো আগামী নির্বাচনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বিএনপি তো এক ধরনের ওয়াকওভার পাওয়ার মতো অবস্থায় কিন্তু আছে, তাই না? মানে আমি তো মনে করি, যেমন ভারতে একটা কথা বলা আছে সর্বভারতীয় দল, ওরকম বাংলাদেশে আমি বলি যে সারা বাংলাদেশ জুড়ে দল। হ্যাঁ, তো সেটা তো বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ তো নাই। বাংলাদেশের বাস্তবতাটা এমন, বাংলাদেশে আসলে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এই দুটো হলো মূল দল, আর 3 আর 4 হলো জামাত এবং জাতীয় পার্টি। এটা আমরা সেই মানে আপনার মানে কি বলবো, এরশাদের আমল থেকে দেখে আসতেছি। এই হলো গিয়ে রিয়েলিটি। এরশাদ যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু প্রধান দুটো দল হলো আওয়ামী লীগ আর বিএনপি। জামাত আর জাতীয় পার্টি হলো 3 আর 4, কখনো জামাত 3 হয়, কখনো জাতীয় পার্টি 3 হয়। এই বাস্তবতায় এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে এখন মার্কেটে আছে কি? মার্কেটে আসলে বিএনপি, জামাত, জাতীয় পার্টি আছে কি নাই বোঝা যাচ্ছে না। খেয়াল করেন জিনিসটা এখন। তাহলে এখন আমি যদি সর্বদেশে সারা দেশের মধ্যে দল বলছি, বিএনপি একা। আমি কয়েকটা রিজন বলি। এখনো কিন্তু জামাত কিন্তু রিজিওনাল দল হিসেবে কিন্তু আমি অনেক সময় বলি, যেমন ময়মনসিংহ রিজিয়ন, ময়মনসিংহ বিভাগে জামাতের তেমন কোনো অবস্থান নাই রে ভাই। ঢাকা বিভাগে জামাতের তেমন কোনো অবস্থান নাই, এটা কিন্তু রিয়েলিটি। কিন্তু বরিশাল বিভাগেও জামাতের খুব একটা অবস্থান নাই। তো আপনি 3টা বিভাগে তো জামাত নাই বলতে গেলে, তাহলে কি হবে ভাই? তাহলে তো বিএনপি এটা ওয়াকওভার না এক ধরনের, ওয়াকওভার। তখন যদি শক্তিশালী 2-1টা দল আসে, ওয়াকওভার পাইলে কিন্তু বিএনপির জন্য লস। মানুষ কখন স্বৈরাচারী হয়ে ওঠে? যখন তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, মানে ডাইনেও আমি, বায়েও আমি, সামনেও আমি, সব দিকে আমি। তখন একটা আমিত্বের মানে রোগ তাকে পেয়ে বসে, কিন্তু আমি খারাপ করলেও তো আমি, আর তো কেউ নাই। তো এই জায়গাটা কিন্তু বিএনপির জন্য ভালো, একটা শক্ত যদি প্রতিদ্বন্দ্বী আসে। এখন যখন জোট হয় তখন খুশি হই, কিন্তু জোটের যে লোকগুলি, আবার যে দলগুলির নাম দেখি, ওটা দেখে আবার দুঃখ হয়। জোট তো হয়েছে, জোট তো ভাই কিছু হলো না। মনে করেন 5 জন মিলে জোট হয়েছে, এখন কেউ 1 পয়েন্ট, কেউ 2 পয়েন্ট, কেউ আধা পয়েন্ট, এই সব মিলে 5 জনে মিলা হয় আপনার 5.5 পয়েন্ট। আর ওদিকে বিএনপি তো 80-90 নিয়ে বসে রয়েছে। আপনি জোট করছেন ঠিক আছেন, কিন্তু এই জোট কিন্তু ফাইটের জন্য কিছু নাই। তো এটা হলো কি, মানে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, যদিও জামাত মনে মনে কি জানি হিসাব করে একটা, আমি জানি না, তাদের মধ্যে একটা হিসাব আছে। হিসাবটা কিরকম, আমার সঙ্গে জামাতে যত লোকের আলাপ হয়েছে তাদের অতি আত্মবিশ্বাস, তারা অসাধারণ কিছু একটা দেখাবে। বাট হিসাবের ভিত্তিটা আমি কিন্তু খুঁজে পাই না, কারণ আমার বাড়ি তো ময়মনসিং ভাই, আমি তো আমার এলাকায় দিয়ে বুঝি। তো জামাতের হিসাবের ভিত্তিটা কি আমি এখনো জানি না।
তারা কিন্তু খুব আশাবাদী। না, কিন্তু বিভিন্ন জরিপ যেগুলো হচ্ছে এই জরিপগুলোতে তো শুনেন, তাদের জরিপ একটা হলো একটা সংখ্যা- অদ্ভুত জিনিস, বুঝছেন? ওই ব্রিটেনের এক ছিল, প্রাইম মিনিস্টার ছিল, সে বলেছিল যে, বাংলায় বলি, মিথ্যা হলো 3 ধরনের। একটা হলো মিথ্যা, একটা হলো সর্বৈব মিথ্যা, আর একটা হলো পরিসংখ্যান। আর ভোটের ক্ষেত্রে একটা মিথ্যা, একটা সর্বৈব মিথ্যা, আর একটা হলো জরিপ। আমি কিন্তু পরিসংখ্যানের ছাত্র। আপনি পরিসংখ্যানের ছাত্র, খুব ভালো। আমি জরিপ হলো ওরকম একটা জিনিস। জরিপটা কে করতেছে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল আছে। আজকে পিনাকি এবং ইলিয়াস একটা জরিপ দেখ যে কে জিতবে, বিএনপি না আওয়ামী জামাত। পিনাকি এবং ইলিয়াসের চ্যানেলে দেখবেন যে আপনার জামাত জিতে গেছে। ওর ফলোয়ার কিন্তু আমার কয়েক গুণ। আমি দেই আমার বিএনপি জিতবে। তো এখন আমার চ্যানেলে যে আমি দেই, আমার এখানে প্রায় 30টা মিনিমাম 50,000 ভোট পড়বে। আমার 30-এর কম কোনো ভোট পড়ে তো না। যদি দুজন মিলে আপনারা করেন তাহলে এখন যদি তাহলে তো একটা 50,000 লোক বলে বিএনপি জিতবে, আর ওদের যদি যায়, ওদের দিব 90,000, 1 লাখ ভোট পড়বে। কিন্তু ওদের ভোট জামাতের জন্য যদি পিনাকি এবং ইলিয়াস মিলা দেয়, এখন ওই জরিপ দেখে কি পাবলিক ভাই ভোট দিব? হিসাবটা আপনাকে বুঝতে হবে ভাই। কাজে ওই জরিপ নিয়ে অত খুশি হওয়ার কিছু নাই, দুঃখিত হওয়ার কিছু নাই। এটা ওটা অ্যামিউজমেন্ট, বুঝেন? হ্যাঁ। ওই যে মনে করেন আপনি এই বাজারে পাওয়া যায় না চিপস, এই চিপস দিয়ে আসলেন, সারাদিন চিপস খান, খাইতে মজা লাগবে, পেট ভরবো না। এটা হলো অ্যামিউজমেন্ট। জরিপ দিয়ে বা ইলেকশন হয় না, বুঝছেন? পলিটিশিয়ানরা কি বলে একটু শুনি। শুনেন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দিল। এই যে ভাইয়ের যে কথাটা বললো, এটা আসলে সত্য কথা। আমি যখন প্রথম 90 ওই সময় এখন এমপি ইলেকশনে করলাম, তো বয়স কম, তো ওই মানে আমি ইলেকশনে দাঁড়ালাম বয়স কমের কারণে। তো ওই জরিপে মাঝে মধ্যে পত্রিকা আসতো, মাঝে মধ্যে। তখন তো ইত্তেফাক পত্রিকা খুব ফেমাস, নাম্বার 1 ছিল ওই সময়ের কথা বলছে, 90s এর সময়। তো ওই ওই জনমত যাচাই করে দেখা যাচ্ছে আমার নামটা 3 নম্বরে, বুঝছেন? এরকম আরো যে সমস্ত সে সময় আরো যে সমস্ত পত্রিকাগুলো ছিল, ইনকলাব বা এই ধরনের পত্রিকা। তা আমার খুব মনটা খুব খারাপ লাগতো যে আমি জনমত জরিপে আমি 3 নাম্বার। যাই হোক, ইলেকশন এর আগে আমি মারাত্মকভাবে নার্ভাস হয়ে গেলাম। আমার ওয়াইফ, আমার ফ্যামিলির লোকরা, আমরা সবাই মিলে আমার দলের কর্মীদেরকে, আমি যেহেতু কম বয়স, আমার খুব ইয়াং বয়সে, 30 বছর বয়স আমার তখন। তো যাই হোক, আমি খুব পরিশ্রম শুরু করলাম। করতে করতে মানে একটা বুঝে যায় মানে একটু এগুলো জরিপের কথা যেটা আমাদের মাসুদ রহমান সাহেব বললেন, আসলে এটা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নির্বাচন যারা করে, তারা তো স্বাভাবিক কারণে নার্ভাস হয়ে যাবে যে এই মানে রিপোর্ট বা এই না, জরিপে। এটা তো তাহলে আপনার জন্য ভালো হয়েছে, কারণ আপনি আপনি পরিশ্রম করেছেন। মানে জরিপে ঠিকই ছিল, কিন্তু আপনি পরিশ্রম করার পরে ফলটা পরে বদলে কিন্তু গেছে। আমি যে জীবনে প্রথমেই আমি অনেক ভোটে এমপি হয়ে গেলাম। তো যাই হোক, পরে তো আর একটা এক্সপিরিয়েন্স হলো। তো এইটা আর কি। এখন ওই যেটা শুনি, এই যে মাঝে মধ্যে আমরা যখন জনসভায় বক্তৃতা দিই, একটা ভালো কথাও যদি বলি, ধরেন রাজনীতির ভাষায়, এটা কিভাবে এই যে যেটা বললেন যে বিশেষ করে জামাতের যারা এই ইয়েতে কাজ করে, সোশ্যাল মিডিয়া, এটা ভেরি স্ট্রং। হ্যাঁ, একটা পজিটিভ জিনিসকে মানে এমন করে ব্যঙ্গ করে নেগেটিভ ভাবে দেখা যাচ্ছে কমেন্টসে মানে এমন এমন কথা বলে। ধরো আমার ফ্যামিলি মেম্বার, আমার বাচ্চারা তো ওরা ইউনিভার্সিটি লেখাপড়া করছে বাইরে, ওরা কি, আমার মেয়েটা নর্থ সাউথের টিচার, আর এক মেয়ে ও বাইরে চাকরি করে, ছোট। হ্যাঁ, ওরা তখন দেখছে, বাবা তুমি বক্তৃতা দিলে তোমাকে তো সবাই মানে মানে ওরা ওইটা নিয়ে আমি হয়তো ওটা খেয়ালও করি না, কিন্তু আমার বাচ্চারা আমাকে বলে, বাবা এই যে তুমি যে বক্তৃতা দিয়েছো, দেখো তো তোমার সম্বন্ধে এগুলো লিখছি আর আচ্ছা, কি। না, এই যে নতুন যে জোটটা মানে হতে যাচ্ছে, আজকেই হয়ে গেছে 27 তারিখে, এই জোটটা নিয়ে আসলে কি? আপনি ধন্যবাদ। আসলে আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, আমি যেহেতু নির্বাচনের বিশ্বাস করেন, এই 2001 সালের 1 অক্টোবর আমার জীবনের শেষ নির্বাচন, অর্থাৎ 24 বছর আগে আমি জীবনের শেষ নির্বাচন করেছি। তখন আমার বয়স কতখানি চিন্তা করেন, এখন আমার বয়স 62। তাহলে আমি মানে অর্থাৎ 25 বছর আগে আমার বয়স কত ছিল, ওটা আমার জীবনের শেষ নির্বাচন। অর্থাৎ এই যে 4টা নির্বাচন হলো, আমি কিন্তু কোনো নির্বাচন করতে পারি না। 2008 সালে আমি জেলে ছিলাম, ভোটের অ্যারেস্ট হলাম। 2014 সালে জেলে গেলাম, 2018 সালে জেলে গেলাম, 2024 সালেও আমি জেলে। তো এই যে দীর্ঘ সময় যে এই যে রাজনীতি থেকে আমরা দূরে, অর্থাৎ নির্বাচন করার সুযোগ পাই না। তো আমি বিশ্বাস করি যে এই যে জোটটা,
যেহেতু আওয়ামী লীগ নাই, এবং এই প্রতিটা নির্বাচনে আমি আওয়ামী লীগকে হারিয়ে আমার এলাকা আমি এমপি হচ্ছি। আর এবারে ওই যে যেটা মাসুদ কামাল সাহেব বললো যে আসলে মানে এমন একটা পরিস্থিতি যে আসলে প্রতিপক্ষ শক্তিশালী না হলে, যদিও নির্বাচনে আমেজ, নির্বাচনে মানুষের মধ্যে ছেলে মেয়ের মধ্যে যে উৎসব, যেটা বাংলাদেশের সংস্কৃতি যেটা আছে, মানুষের মধ্যে কিন্তু মারাত্মক আগ্রহ, যেহেতু দীর্ঘদিন মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, দিনের ভোট রাত্রে হয়ে গেছে, মানুষের মধ্যে মারাত্মক আগ্রহ আছে। কিন্তু প্রতিযোগিতাটা ইম্পর্টেন্ট, একটা টেনশন, যে মানে এই যে একটা উত্তেজনা, এটা যদি না থাকে তাহলে তো আসলে নির্বাচন ফুটবল খেলা, আবাহনী মোহামেডান ফুটবলের দুই পক্ষ, তো একটা উত্তেজনা থাকে। মানে এই যে নতুন যে জোট সেটাকেও আপনি খুব বেশি আমি মনে করছি যে অবশ্যই জোটটা হলে যে নির্বাচন যেন একটা প্রাণবন্ত শক্তিশালী হয়, এটা আমরা চাই। জি, এবং আর এই জোটটা যেন শক্তিশালী হয়, এটা আমি প্রত্যাশা করি। জি মাসুদ কামাল ভাই, মানে এই যে জোটে যে দলগুলোর নাম এসেছে, এই দলগুলো কিন্তু বিএনপির সঙ্গেও কথাবার্তা বলছিল, জামাতের সঙ্গেও কথাবার্তা বলছিল। মানে এটা কি এরকমও হতে পারে যে তারা নিজেরা জোট করে তারপরে আসন সমঝোতা, এরা কিন্তু এরকম এ ধরনের আভাসও তারা দিয়ে এটা রেখেছে? হতে পারে, একটা প্রেশারের জন্য হতে পারে। দেখেন হয় কি যে বিএনপির সঙ্গে আপনি জোট করতে চান, ঠিক আছে না, তাহলে কি করবেন, বিএনপির সঙ্গে আলোচনা করবেন। কারণ আলোচনা করলে পরে ওই যে কার্ড খেলার মতো আর কি, যখন আপনি প্লেইং কার্ড যখন আপনি খেলেন, তখন কিন্তু আপনি যখন আলোচনাটা করবেন, আপনার হাতে কি কার্ড আছে, আপনি তো আলোচনা করার জন্য একটা কিছু তো থাকতে হবে। আপনি যে বার্গেন করবেন, আপনার কি বার্গেনিং করার মতো আপনার কি পায়ের নিচে মাটি আছে? আপনি বিএনপিকে বলবেন যে ভাই তুমি আমার সঙ্গে জোট করো, বিএনপি বললো তোমার সঙ্গে জোট করলে আমার লাভ কি? এটা বিএনপি জিজ্ঞাসা করবে না লাভটা কি? আপনি কি এমন কিছু দেখাতে পারবেন যে আপনাকে নিলে বিএনপির বিশাল লাভ হবে? অনেক সময় হয় কি, দুইটা প্রতিদ্বন্দ্বী দল খুব ফাইট করতেছে, 1% ভোটে কিন্তু ডিফারেন্স, যেটা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ছিল 1-2% ডিফারেন্স, তখন কিন্তু জাতীয় পার্টি এবং জামাতের খুব দাম ছিল। কারণ উভয় দলই ভাবতো যে আমি আর আওয়ামী লীগ সমান, বিএনপির আওয়ামী লীগ সমান। এখন জাতীয় পার্টি এবং জামাত এর মধ্যে যার 1%ও বেশি, ওটাই আমার জন্য লাভ। কথাটা খেয়াল করেন। তো তখন কিন্তু 1% খুব গুরুত্বপূর্ণ। এখন যখন ডিফারেন্স হলো আপনার 20%, তখন আপনি 1% ভোট দিয়ে কি করবেন? আপনি বার্গেনটা কেন করবেন? ধরেন আপনি বার্গেন করলেন না, ঠিক আছে তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসাতে কোনো লজিক লাগে না, বুঝছেন না, তোমাকে আমি ভালোবাসি বলেছি, অতএব তোমাকে আমি দিতে চাই আসন, দেন আপনি। বিএনপির চেয়ে বড় দলে কিন্তু হাজার রকম সমস্যা। ধরেন আপনি একটা সাইকেল নিয়ে যাবেন, আপনি কিন্তু এমনি এমনি করে সাইকেল নিয়ে আপনি বেরিয়ে গেলেন অল্প রাস্তার মধ্যে, যদি ডাবল ডেকার হয় পারবেন না, পারবেন না। এখন রাজনীতি তো বিএনপি ডাবল ডেকার। এখন বিএনপি যদি রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, তার তো স্পেস লাগবে। তার চিন্তার কথা আমি বলি, ধরেন আপনি যেমন উদাহরণ দিয়ে বলি ঢাকা 10, আমি ঢাকা 10-এর ভোটার। এখন ঢাকা 10-এ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম শোনা যাচ্ছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিএনপি কেন দিবে নমিনেশন? আসিফ সজীব ভুঁইয়াকে দিলে কি বিএনপির ইজ্জত বাড়বে? বরঞ্চ বিএনপির কাছে একটা স্ক্যান্ডাল এসে ভর করবে। তারপরে নেওয়া যায় যে সে অনেক ভোট পাবে, সে অনেক ভোট পাবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ওইখানে বিএনপির দুটো শক্তিশালী ক্যান্ডিডেট আছে, রবিউল আলম রবি এবং বেশের অসীম। যদি আসিফ মাহমুদকে আমি দিই, দুজনেই তো তার বাচ্চার সমান, তো দিল মনে করেন দিল, তারে দিল। ওই দুজনে কি হবে? তাদের যারা কর্মী বাহিনী তারা কি বলবে যে এত বছর ধরে বিএনপির হয়ে জেল খাটলাম, দৌড়ের উপর থাকলাম, নিজের ঘরে থাকতে পারলাম না, নিজের মায়ের জানাজায় হাজির হতে পারলাম না। ভাই 15 বছর বিএনপির উপরে কি গেছে বলেন তো আপনি, কি গেছে? এটা হিসাব করা যায়। আমার সঙ্গে অনেক লোকের দেখা হয়েছে, এই কেরানীগঞ্জের এক ভদ্রলোকের মা মারা গেছে, মা, সে তার মায়ের জানাজায় আসতে পারে নাই, সে বিএনপি করতো, তাও খুব বড় কোনো কমিটির বড় কোনো লিডার না, কিন্তু এই কামরুল ইসলাম আসতে দেয় নাই। তো এইগুলি, এই সমস্ত লোক, সেই লোকগুলি কি বলবে? তার কি বলবে যে আমি এতদিন ধরে পলিটিক্স করলাম, তো এখন আমার অবস্থান কি? আমার ওই যে 2 দিনের বাচ্চা আসিফ মাহমুদের বেশি বেশি যে জিন্দাবাদ বলতে হবে? বলবে? বলবে না। বিএনপি জামাত কিংবা কমিউনিস্ট পার্টির মতো দল না। বিএনপি আওয়ামী লীগ এগুলি বড় পার্টি, এখানে মানুষ অনেক সময় এমনি এমনি আসে। বিএনপি যেগুলো ভোট পায় সব কি বিএনপির ভোট দেয়? পাবলিক তারা ভোট দেয়। কিছু লোক আছে ঘরে বসে থাকে, কোনো পলিটিক্স করে না, বয়স্ক মানুষ, একটা ভোট দিতে হবে না, এই দল অত্যাচার করে থাকে যায় বিএনপির ভোটটা দিয়ে আসি, সে কিন্তু কোনো পলিটিক্স করে না, কিন্তু বিএনপিতে ভোটটা দিয়ে আসে। এই ধরনের লোক বিএনপি করে, তো সেই ধরনের লোক কেন যাবে ওখানে? যেতে যাবে না রে ভাই, যাবে না। কাজে বিএনপির সাথে তারা বার্গেনটা করবে কি নিয়ে?
আপনি বলেন এই যে পুরা যে প্রার্থী যে 4টা দলের কথা বলেন, এই 4টা দলের মধ্যে কোন দলের কোন লিডার আছে যে নাকি ওই এলাকায় যদি একা একা ইলেকশন করে জামানত রাখতে পারবে? দেখেন তো ভাই আপনারা, আমি তো চ্যালেঞ্জ করছিলাম যে এনসিপি যদি একা একা ইলেকশন করে একা, তাহলে তারা যদি কোনো একটা আসনে জামানতটা রক্ষা করতে পারে সেটাই হবে তাদের সাফল্য। জি ওই সাফল্যকে মাথায় নিয়ে যদি তারা রাজনীতি করে তাহলে 5 বছর পরে হয়তো কিছু একটা করতে পারবে। জি আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির আগে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তানভীর হাসান জোহা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালে যুক্ত হওয়ার জন্য আজকে।